একটা কাজে বের হয়েছিলাম। অনেকক্ষণ হয়েছে পেটে চা কফি কিছু পড়েনি। আমার আবার ঘন ঘন চা কফি খাওয়ার বাতিক রয়েছে। তাই আর থাকতে না পেরে গাড়ি থামিয়ে এই দোকানে চা খেতে এসেছিলাম। খেলেন? হ্যাঁ, তবে তৃপ্তি পাইনি। প্রথমে পানসে লাগলো, পরে বললাম আর একটু চিনি দিন। চিনি নেওয়ার পর মনে হলো শরবত। উল্টো মুখ নষ্ট হলো। কে হেসে বলল, একদিন সময় করে টিএসসিতে যান, ওখানকার চা দারুণ। যাব। আপনার দেরি হচ্ছে না? তা একটু হচ্ছে বইকি। কিসে যাবেন? বাজে। এত রাতে বাজে? কিছু করার নেই। আপনাদের বাড়ি হয়েই যাব। সমস্যা না থাকলে আমি পৌঁছে দিতে পারি। পরিচিত মানুষের সঙ্গে যেতে সমস্যা কোথায়? মাই প্লেজার। দুজনে গিয়ে গাড়িতে উঠে বসে। কিয়া আহনাপের অ্যাক্সিডেন্টের গল্প শোনে। অর্ষার খোঁজ খবর নেয়। গল্পের মাঝে ওরা বাড়িতে পৌঁছে যায়। কিয়া অনেকবার পীড়াপিড়ি করেছে অহনাপকে ভিতরে আসার জন্য, তবে অহনাপ রাজি হয়নি। কিয়াকে নামিয়ে দিয়ে সে বাড়ির পথে রওনা দিয়েছে। কেয়া ভিতরে গিয়ে দেখে রুহুল এমন মাত্রই ফ্রেশ হয়ে খেতে বসেছে। ওকে দেখে সে বলল, অপেক্ষা করব? কেয়া নিজের রুমে যেতে যেতে বলল, না দুলাভাই, আপনি খাওয়া শুরু করুন। রুহুলের সামনে গম্ভীর মুখে বসে রয়েছে কুসুম। মুখে তার আমাবস্যা তিথি। প্লেটে ভাত দিতে দিতে সে বলে, তোমার গতিমতি তো আমি কিছু বুঝছি না। তুমি কোনো আক্কেলে অর্ষাকে ওই বাড়িতে ঢ্যাং করে পাঠালে? তিয়াসকে নিয়ে বাড়ির কাজকর্ম রান্নাবান্না করতে কত কষ্ট হয় আমার জানো? রুহুল উত্তর করল না। সে নিশ্চুপ খেয়ে যাচ্ছে। কেয়া ঘর থেকে সবই শুনছে। ফ্রেশ হয়ে সেও চুপচাপ খেতে বসে। কুসুম কেয়ার প্লেটে ভাত বাড়তে বাড়তে রুহুলকে কড়া করে বলল, আমি এত সব বুঝি না। তুমি কালই অর্ষাকে বাড়িতে নিয়ে আসবে। এ কথা প্রত্যুত্তর রুহুল আর পূর্বে কেয়া করল। সে জিজ্ঞেস করল, কেন? কুসুম মৃদু চিৎকারে সহিত বলল, কেন মানে? সারাদিন তো থাকিস বাইরে, তুই কিভাবে জানবি বাড়িতে কাজকর্ম করতে আমার কত কষ্ট হয়? বাইরে আমি আমোদ করে বেড়াই না আপু, কাজ করতে যাই। ব্যঙ্গ করে হেসে বলে কেয়া, সে যাই করিস, আমার কষ্ট তো আর বুঝবি না। ওই মেয়েকে খাওয়াই পড়াই আমরা, আমাদের সাহায্য না করে অন্যের বাড়িতে পড়ে থাকবে। এতে যদি ওর ভালো হয় তো থাক না কিছুদিন, সমস্যা কোথায়? ও, তুই ওর ভালোটা দেখছিস, আর আমার ভালো তোর সহ্য হয় না। এখানে ভালো খারাপ চাওয়ার কিছু নেই। তুমি তো প্রায় প্রতিদিনই বলতে অর্ষাকে বিদায় করতে, এতে নাকি তোমার আপদ বিদায় হবে। তাহলে মাত্র একটা দিনে অর্ষাকে ছাড়া এমন হাঁপিয়ে উঠলে? কুসুম দাঁত মুখ খিচে স্বামীর উদ্দেশ্যে বলে, দেখেছো দেখেছো, নিজের বোন হয়ে আমাকে কথা শোনাচ্ছে। ঘর শত্রু বিভীষণ। রুহুল কিছু বলার আগেই কেয়া উঠে পড়ে, না খেয়েই চলে যায় রুমে। রুহুল চাপা স্বরে বলে, সারাদিন কাজ করে বাড়িতে এসে এসব ঘ্যান ঘ্যান ভালো লাগে না কুসুম। সব ভালো তো আর তুমি একা বোঝো না? আমায়ও না হয় একটু ভালোটা বুঝতে দাও। এখন সামরিক কষ্ট হচ্ছে তোমার, পরে সুখে থাকবে। ধৈর্য ধরো। কুসুম জানে না স্বামী তার কিসের জন্য এত ধৈর্য ধারণ করতে বলছে, তবে তার এত ধৈর্য নেই। সে রাগে দু চারটে কথা শোনাতে গিয়ে চুপ করে রইল। 1 ঘন্টার মধ্যে ঘুমিয়ে অর্ষা পড়তে বসেছে। দিনের তুলনায় রাতে তার পড়া ভালো হয়। পড়তে পড়তে পানির পিপাসা পায় তার, কিন্তু উঠতে মন চাচ্ছে না। তার রুম ব্যতীত সবার রুমে লাইট বন্ধ, এমনকি ড্রয়িং রুমে লাইটটাও বন্ধ করে রাখা। থাই গ্লাস ভেদ করে অল্প বিস্তর আলো ড্রয়িং রুমে হাতছানি দিলেও অর্ষার ভয় এতটুকু আলোর কাছে নস্য। হ্যাঁ, শুনতে হাসি পায়। মনে হলো অর্ষার ভূতের ভয় রয়েছে, যদিও সে জানে পৃথিবীতে ভূত বলে আসলে কিছু নেই, আছে শুধু জিন আর পরী। সে ছোটবেলায় নানুর কাছে গল্প শুনেছে অনেক, পরীরা নাকি শুধু ছেলেদের পছন্দ করে। তার এর জন্য খুব রাগ হতো।
কেন শুধু পরীরা ছেলেদের পছন্দ করবে, মেয়েদের কেন নয়? তাহলে সেও পরীর সঙ্গে পরীর দেশে গিয়ে ঘুরতো, খেত, বেশ মজা হতো। কিন্তু এমন তো হবে না। তাছাড়াও সেই আহামরি সুন্দরীও নয় যে পরী তাকে খামোকা পছন্দ করে যাবে। তবে জি, নামটা তো তেমন ভয়ঙ্কর। পরী নামটা শুনে চোখে দৃশ্যপটে যেন সুন্দরী মেয়ের মুখশ্রী ভেসে উঠে। জিনের বেলায় তেমনটা হয় না। জিনের কথা ভাবলেই চোখের পাতায় ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মুখ ভেসে ওঠে। ভয়ে শরীরে লোম দাঁড়িয়ে যায়। ছোট থেকে সে ভীতু গোছের মেয়ে ছিল। এখনো তার সেই ভয় কাটেনি। ওদের নিজেদের বাড়ি টয়লেটের বাইরে রাতে প্রাকৃতিক ডাক পড়লে ভয় একা বের হতো না, কিয়াকে সাথে নিয়ে যেত। এই বাড়িতে অবশ্য টয়লেটের ভয়টা নেই, রুমে ভেতরে সব। তবুও একলা রুমে হঠাৎ হঠাৎ একটুখানি ভয় জেগে ধরলেও পড়ার তালে আবার ভুলে যায়। কিন্তু এখন যে পানির পিপাসা পেল, পিপাসা তো ভোলার বদলে আরো বেশি বাড়ছে। প্রতিদিন ওয়াটার বোতলে পানি থাকে, আজ ঘুমের তালে পানি ভরতে মনে ছিল না। এক মনে ভাবলো ওয়াশরুম থেকে পানি আনতে কিনা, পরক্ষণে গা আবার তেমন ঘিন ঘিন করে উঠল। যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক, ওয়াশরুম তো ওয়াশরুমে। সে সকল ভয়কে একপাশে ছুঁড়ে ফেলে মনে সাহস সঞ্চার করলেন। চোখ বন্ধ করে বা দুয়েক বড় বড় শ্বাস নিয়ে পানির বোতল হাতে নিল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। একবার আগায় তো আর একবার পেছায়। হুট করে তার মনে হলো ড্রয়িং রুমের লাইট জ্বলছে। তাহলে এখন নেই কেন? মনে ভুল হবে হয়তো। সে পা টিপে টিপে রান্নাঘরের দিকে আগায়। আরে, রান্নাঘর থেকে ঘুটুর মুটুর শব্দ আসছে। ইঁদুর নাকি? এতক্ষণ তার রুমে অল্প আলোতে ঠিক করে এদিকে আসলেও বলে তো মনে হচ্ছে না। তাহলে এখন এমন অন্ধকারে মনে হচ্ছে কেন? সে ঘুরে ফিরে তাকায়। এ কি, তার রুমের লাইট তো বন্ধ। এবার রান্নাঘরের শব্দ জোরালো হয়, সেই সাথে বিরক্তসূচক একটা শব্দ বেড়ে হয়। সে তাকানোর সাহস না পেলেও তার অবচেতন মন রান্নাঘর তাকানোর সায় দেয়। সে থমকে তাকায়। অন্ধকারে চোখ সয়ে এসেছে এতক্ষণে। লম্বা দীর্ঘ কায় আবছা কিছু রান্নাঘরের দরজা দেখে সে জোরে চিৎকার দেয়। ওর চিৎকারে ঘরের সকল মানুষের ঘুম ভেঙে যায়। আবছা জিনিসটা ক্রমশ অশ্বার দিকে এগিয়ে আসলো, আর অশ্বার চিৎকারে শব্দ বাড়ছিল। এবার জিনিসটার কাছে এসে অশ্বা মুখ চেপে ধরে বলল, শাট আপ, আমি আহনাফ। অশ্বার ভয় কাটেনি। সে মুখ বন্ধ অবস্থায় চিৎকার করার চেষ্টা করে। কারেন্ট না থাকায় বাড়িতে সকলে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ড্রয়িং রুমের দিকে আসতেছে। আলো এসে ততক্ষণে ওদের ওপরে পড়েছে, কিচেনের সাথে রেনুর রুম। তাই সবাই আগে রেনু এসে পৌঁছায়। সে ঘুম জড়ানো চোখে তাকিয়ে বলে, হায় আল্লাহ, বড় ভাইজান, আপনি আবার মুখে কি করতেছেন? রেনু এ কথার অর্থ যেন দুরক হয়, সেটাই পোকা রেনুকে কে বোঝাবে? বাড়ির মানুষ কি শুনছে? আহনাপের এখন জ্ঞাতশূন্য অবস্থা। সে অশ্বার মুখে থেকে হাত সরিয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায়। লজ্জায় স্তব্ধ অহনাপ মূর্তির ন্যায় অন্য পাশে ফিরে দাঁড়িয়ে রয়েছে। রেনু যে কথা বলছে, তারপর তো আর মুখ না ঘুরিয়ে উপায় নেই। সত্যি বলতে সে নিজের আহাম্মক বনে গেছে। বাকিদের কি অবস্থা কে জানে। এই মুহূর্তে তার শামুক হতে ভীষণ ইচ্ছে করছে। শামুক যেমন নিজের সেফটির জন্য শক্ত খোলসের আবরণের মধ্যে নিজেকে চট করে লুকিয়ে ফেলে, তারও ঠিক সেরকম নিজেকে শক্ত করে আবরণে আবদ্ধ করে ফেলতে ইচ্ছে করছে। জহির চৌধুরী ঘুম জড়ানো কণ্ঠে উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ভয়ার্ত দৃষ্টি, অস্থির মন নিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে অর্ষা। এখনো তার সর্বাঙ্গ কাঁপছে। তবে ছায়ামূর্তি যে কোনো জিন পরী নয়, বরং আহানব ছিল, এটা বুঝতে পেরে সে লজ্জায় মুছে যাচ্ছে। আর বুঝলই যখন, আর একটু আগে বুঝলে কি এমন হতো? তো রেনুও প্রায় নিশ্চুপ, নির্বাক। সে বুঝতে পারছে না তার কিছু বলা উচিত কিনা। আমিনা বেগম এগিয়ে অর্ষার কাছে যান, মাথা হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা? এরা কি কেউ রেনু আপার
উদ্ভট কথাটি শুনেছে অর্ষার আর চোখে একবার তাকায়। এখানে আহিল নেই, ওর ঘুম ভাঙেনি তাহলে। অর্ষাকে এই যাত্রা আহনাব বাঁচিয়ে দিল। সে বিবৃতি দেওয়ার ভঙ্গিতে বলল, আমি কফি বানাতে এসেছিলাম। এর মধ্যে কারেন্ট চলে যায়। আর অর্ষা এ সময় এদিকে এসেছে। সম্ভবত অন্ধকারে আমায় দেখে ভয় পেয়েছে। অর্ষা নিজেকে সবার সামনে ক্লিয়ার করতে তড়িঘড়ি করে বলল, আসলে আমি পানি নিতে এসেছিলাম। আর সত্যি আমি ভয় পেয়েছিলাম। মুচকি হাসলেন আমেনা বেগম, পিঠে হাত বুলিয়ে বলেন, আর ভয় পাওয়া লাগবে না। পানি নিয়েছো? অর্ষা দুদিকে মাথা নাড়ায়। তিনি রেনুকে বলেন, ও পানি বোতলটা ভরে ঘরে দিয়ে আয়। রেনু মাথা নাড়ায়। আহনাফ মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। যদিও বাবা মা রেনুর কথাটা খেয়াল করত এবং আহিল এখানে থাকতো, তাহলে কি বিশ্রী একটা ঘটনাই না ঘটে যেত। ঘরে ফিরে অর্ষা আর পড়া হলো না। রেনু পানির বোতলের সাথে টর্চ নিয়ে গেছে, কিন্তু সে পড়তে মন বসতে পারেনি। তাই ধূর্তুর বুকে আয়তুল কুরসি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। ঘুম যখন ভেঙে তখন বেশ বেলা হয়ে গেছে। উঠে দ্রুত রেডি হয়ে নেয়। রেনু অর্ষাকে দেখে বলল, আল্লাহ গো আল্লাহ, আহা কি ঘুমরাই না দিছে আইসকা। ডাকতে ডাকতে মনে হয় আমার দম বাইরে হইয়া গেছে, তবু আপনারে উঠাইতে পারি নাই। অর্ষা অপ্রস্তুত ভাবে হাসে। আহিলের নাস্তা করা শেষ। সে চেয়ার থেকে উঠতে উঠতে বলল, জলদি খেয়ে নে। অর্ষা চেয়ার ঘড়ির দিকে তাকিয়ে বলল, সময় নেই, লেট হয়ে যাবে। আহিল ওকে আর কিচ্ছু না বলে রেনুকে বলল, টিফিন বক্সে ব্রেকফাস্ট দিয়ে দাও। অর্ষা ওর দিকে তাকিয়ে মৃদু মুচকি হাসে। সত্যি কথা বলতে কি, বাবার পর নিজের আপন ভাইও তাকে এতটা কেয়ার করেনি, বরং উঠতে বসতে কথা শুনিয়েছে, অকারণে মেরেছে। যেখানে বাবার পর পুরুষদের দ্বিতীয় স্থানটি আহিলকে নিঃসন্দেহে দেওয়া যায়। অর্ষার মনে আছে, ওরা যখন ইন্টার প্রথম বর্ষে ভর্তি হয়, তখন ক্লাসে একটি মেয়ে আহিলকে প্রপোজ করেছে। মেয়েটি ছিল দুরন্ত সুন্দরী। যেমন সুন্দর দেখতে, তেমন তার গুণ। অসাধারণ গান গায় এবং নৃত্য করে। আহিল যে দেখতে কোনো অংশে কম নয়, সেটা নয় তো। অর্ষার সাথে আহিলের বন্ধুত্বর বয়স তখন 2 মাস। মেয়েটির সাথে আহিলের রিলেশন হয়। তবে এক পর্যায়ে মেয়েটি আকার ইঙ্গিতে অর্ষার উপস্থিত বুঝিয়ে দিয়েছিল। এটাও বুঝিয়েছিল তাকে সে নিজের পথের কাঁটা মনে করে। অর্ষা বিষয়টা যখন বুঝতে পারে, তখন চেষ্টা করেছিল নিজেকে গুটিয়ে নেওয়ার। কোনো মেয়ে হয়তো তার ভালোবাসার মানুষটির পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারবে না, তাই সে অর্ষাকে সহ্য করতে পারেনি। যদিও আহিল এবং বর্ষার মাঝে বন্ধুত্ব টান তখনও ততটা গাঢ় হয়নি। শেষমেশ একদিন মেয়েটি অর্ষাকে নিয়ে যা তা বলা আহিল ব্রেকআপ করে ফেলে। রিজন হেসে মেয়েটি বলছিল, তোমার আগে অর্ষা আমার জীবনে এসেছে। আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। তাছাড়াও আমার কোনো এমন আচরণ করি না যেটা তোমার খারাপ লাগবে বা সন্দেহ করবে। সুতরাং যে আমার বন্ধুদের সহ্য করতে পারবে না, তাকে আমার জীবনে প্রয়োজন নেই। মেয়েটি সেদিন প্রত্যুত্তর কিছু বলেনি। এর কিছুদিন পর্যন্ত কলেজেও আসেনি। এসবের জন্য অর্ষা খুব খারাপ লাগতো। বারবার মনে হতো সবকিছুর জন্য হয়তো সে নিজেই দায়ী। কিছুদিন পর অন্যদের মাধ্যমে জানতে পারে মেয়েটি টিচি নিয়ে চলে গেছে। আহিলের কোনো ভাবান্তর লক্ষ্য না হলেও মনে মনে অর্ষার খারাপ লাগাটা ভীষণ বেড়েছিল। মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, তবে কোথাও কোনো হদিস পাওয়া যায়নি। অতীতের পাতা উল্টাতে গিয়ে সে কলেজে এসে পড়েছে, সেই খেয়ালটা অর্ষার নেই। আহিল যখন বলল, কিরে নামবি না, অর্ষার হুঁশ ফিরে তখন। সে বাইক থেকে নেমে ক্লাসের দিকে যায়। জুই আর লামিয়া বাদে বাকিরা থমথমে মুখ বারান্দায় দাঁড়িয়ে ছিল। অর্ষা গিয়ে ওদের পাশে দাঁড়ায়। রেশমি গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? রেশমি গম্ভীর মুখে উত্তর দিল, হয়েছে আমাদের কপাল। অর্ষা বুঝলো না কিছু। ফ্যাল ফ্যাল করে দৃষ্টিতে তাকিয়ে রইল তিনজনের দিকে। আশিক হঠাৎ করে অর্ষার সামনে আসে। ওর হাত নিজের হাতের উপর রেখে বলে, কথা দে তুই কখনো প্রেম করবি না।
অস্ফুট স্বরে অর্ষার মুখ থেকে বেরিয়ে আসে। মানে? আহিলও এবার সেখানে এসে উপস্থিত হয়। ওদেরকে অন্যরকম দেখে সে জিজ্ঞেস করে, কি হয়েছে? এবার রেশমি আশিকের মতো একই কাজ করলো আহিলের সঙ্গে। আহিল ভুরু কুঁচকে জানতে চাইল এটার কথা দেওয়ার মতো কিছু। মাঝখানে ফোড়ন কাটল দিদার। সে চটজলদি রেশমির হাতটা নিজের হাতের উপর রেখে বলল, ছেলেদের কথা দেওয়া লাগে না, কারণ ছেলেরা সেলফিশ না। সেলফিশ হচ্ছে নারী জাতি। তুইও সেলফিশ। থুকু। মানে বলতে চাচ্ছি তুইও সেলফিশ হতে পারিস যে কোনো মুহূর্তে। সুতরাং তুই আর অর্ষার কথা বাদ দে। প্রেম করবি না কখনো। অর্ষা এবার চরম বিরক্ত হয়। একই তো ক্ষুধা লেগেছে, তার মধ্যে আবার ওদের নাটক। কি হয়েছে সেটাও বলছে না, শুধু কথা পেঁচাচ্ছে। গ্যাঞ্জাম পার্টি হুটহাট মাথা গন্ডগোল হয় বলে অর্ষা বিশেষ পাত্তা দিল না। সে ক্লাসে চলে যায়। রেশমি আশিক আর দিদারের উদ্দেশ্য করে আহিল জিজ্ঞেস করল, লামিয়া জুই আসেনি? অর্ষা ক্লাসে গিয়ে রীতিমতো স্তব্ধ। ওরা সব সময় যেন বেঞ্চটিতে চারজন মিলে বসে। সেই বেঞ্চে দুমাথা জুই আর লামিয়া দুজন ব্যাগের উপর মাথা রেখে ফোনে ফুসুর ফাসুর করছে। হঠাৎ হঠাৎ যে দুচিতে কথা বলতে বলতে হাসছে সেটা ওদের শরীরের কাঁপুনি দেখে বোঝা যাচ্ছে। এতক্ষণে বাইরে ওদের নাটকের কারণটা ক্লিয়ার হলো। তবে সে তুই বিস্ময় আর মোটেও আটকে রাখতে পারছে না। জুই নিজেও তো লামিয়ার থেকে কম ফাস্ট নয়। এদিকে আর এক রাতে প্রেম এত উতলে পড়ল। অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে লম্বা শ্বাস নেয়। এগিয়ে গিয়ে ব্যাগটি মাঝখানে রাখে। লামিয়া আর জুই একবার ওর দিকে তাকিয়ে আবার আগের স্থান থেকে কথায় ব্যস্ত হয়ে পড়ে। হতাশ হতে হয় ওদের কাণ্ডে। সে পেছনের বেঞ্চে গিয়ে সামনের বেঞ্চে এলো। চুপচাপ ব্যাগ থেকে টিফিন বক্স থেকে খাবার বের করে খেতে শুরু করে। হতাশ দৃষ্টিতে ডান দিকে একবার লামিয়ার দিকে তাকায়, বাম দিকে একবার জুইয়ের দিকে তাকায়। আহারে জুই, জুই ফুলের সুবাস, বাকিদের হতাশাজনক অবস্থা। অন্য সময় হলে সবাই খাবার কাড়াকাড়ি করে খেত। দেখা যেত অর্ষা হয়তো নিজের ভাগে পেত না খাবার। খাবার গলা দিয়ে নামছে না, কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। রেশমি আসে তখন ক্লাসে। সেও পিছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চে আসে। কিনারে দুজনে এখন শয়ার এমন সাধ্যকার। রেশমি বাটি থেকে স্যান্ডউইচের রুটি নিয়ে আলস্য ভাঙতে কামড় দিয়ে বলে, আশিসের উদ্ভট কবিতাটা এখন ঠিকই মনে হচ্ছে বুঝলি। চুমকি চলেছে একা পথে, গান গায় না ওরা। দেখ, সেই আমি একাই রইলাম। অর্ষা সান্ত্বনাদার ভঙ্গিতে বলল, থাক, মন খারাপ করিস না, আমি আছি তো। জুইয়ের কথা বলা শেষ হলে ফোনে ব্যাগের ভিতর রাখে। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, জানিস কি হয়েছে? রেশমির মুখ ঝামটা মেরে বলে, ক্লাসে সে অব্দি যা প্রেম প্রীতি শুরু করছিস, কিছু জানতে বাকি আছে এখনো? জুই ওর গলা জড়িয়ে ধরে বলো, নারী প্রেম কখনো হয়নি, হলে তোদের বলতাম। তোকে আর লামিয়াকে এখন আর বিশ্বাস করি না। অর্ষার হতাশ সুরে বলল, আজকে শেষ ক্লাস আমাদের। আজকের দিনটা কি ফোনে ফুসফাসু না করলেই নয়। সরি জান, একটু কথা বলতে গিয়ে এতক্ষণ কথা বলছি, খেয়ালই করিনি। আসলেই সুবাস যে এত সুন্দর গুছিয়েছে কথা বলে, কি বলবো আর তোদের। লামিয়া ফোনে কথা বলা শেষ। সেও ওদের উদ্দেশ্য বলে, কি গল্প করছিস তোরা? রেশমি চটজলদি অর্ষাকে জড়িয়ে ধরে গালে গালে মিলিয়ে বলল, আমার দুই এটিম তোদের মাঝখানে বসে মানে এই নয় যে মন চাইলে আমাদের সাথে কথা বলবি, আবার মন না চাইলেও বলবি না। তোরা ভাগ, ফোনে কথা বল, যা। হুস। জুই কিংবা লামিয়া কেউ সরল নয়, বরং দুজনে দুপাশ থেকে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেদের ভুলের জন্য মাপ চাইল। শেষ ক্লাস করতে সবাই মিলে রেস্টুরেন্টে চলে যায়। মিনিট 20 এক এক জনের মান অভিমানে পাল্লা চলে। এরপর আবারও আগের মতো হয় গ্যাংটি। হই হুল্লা, আড্ডা, মাস্তি, ছবি তুলে
দিনটিকে ওরা যতটা সম্ভব স্মরণীয় করে রাখার চেষ্টা করল। আমেনা বেগম বারবার করে আহনাবকে বারণ করেছেন আজই যেন সুইজারল্যান্ড না যায়। আহনাব রেডি হতে হতে বলল, আর থাকা যায় না মা, আমি এখন যথেষ্ট সুস্থ আছি, আমার কোনো সমস্যা হবে না। তিনি অভিমানী কণ্ঠে শুধালেন, বাবা মায়ের চেয়ে ওই ভিনদেশ তোর অনেক আপন, তাই না? অহনাব মৃদু হেসে বলে, প্রতিটাবার যাওয়ার সময় তুমি এমন বাচ্চাদের মতো করো। করি কারণ আমি তোকে ভালোবাসি, অনেক মিস করি। আমিও তো তোমাদের সবাইকে খুব ভালোবাসি মা। কত করে তো বললাম চলো সবাই মিলে সুইজারল্যান্ড সেটেল হই, কথাটা তো শোনো না। তিনি ঝাঁজের সঙ্গে বললেন, কেন সুইজারল্যান্ড সেটেল হব? হ্যাঁ, বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার জন্মভূমি। বিনা কারণে আমার জন্মভূমি কেন ত্যাগ করব? কি আছে এই দেশে বলো তো? রাস্তায় বের হলে দিনে অর্ধেকটা সময় জ্যামে আটকে থাকতে হয়, যেখানে সেখানে ময়লা আবর্জনা, হাই সোসাইটি ব্যতীত কোথায় কোনো সুস্থ পরিবেশ নেই, দরিদ্রদের করুণ অবস্থা, হাইজেনেটিক খাবার। তুই বিদেশে গিয়ে বিদেশি বাবু হয়ে গেছিস, ভালো করছিস, কিন্তু আমার দেশ নিয়ে আজে বাজে কথা বলবি না। বাংলাদেশ আমারও দেশ মা, আমিও নিজের দেশকে ভালোবাসি। তুমিও খুব ভালো করে জানো আমি যা বলছি তার কোনোটাই মিথ্যে নয়। না হয় না হোক, তবু আমি আমার দেশ ছাড়বো না। আচ্ছা বেশ, এখন আর রাগ করতে হবে না। যাওয়ার আগে তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। মানে কি? তোর ফ্লাইট রাতে, সন্ধ্যায় বের হলেই তো হয়। এয়ারপোর্ট সন্ধ্যার সময় যাব। এখন যাব অফিসে, বাবার কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করবো, বিকেলে হবে সম্ভবত। অফিস থেকে বেরিয়ে এক বন্ধুর বাসায় যাব, ওর বার্থডে আজ, তাই সবাই মিলে অল্প কিছু সময় কাটাবো। ওখান থেকে সোজা এয়ারপোর্টে যাব। আহিলের সঙ্গে দেখা করবি না? সময় তো মিলছে না। আমি ওর সাথে ফোনে কথা বলে নিব, তুমি টেনশন করো না। আর হ্যাঁ, ঠিক মতো খাবে, নিজের যত্ন নেবে। এখন তো আরফিন নেই, তাই বলে কিন্তু খাওয়া দাওয়া একদম ফাঁকি দেওয়া যাবে না। বলে দিলাম, আমি কিন্তু সিসি ক্যামেরা রেখে যাচ্ছি। আমেনা বেগম হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, তোর সিসি ক্যামেরাটা কি রেনু? প্রত্যুত্তর আহনাব হেসে ফেললেন। বাড়ি থেকে বের হওয়ার পূর্বে রেনুকে সব বুঝিয়ে দেয়। মাকে বুঝিয়ে সুঝিয়ে সে বাড়ি থেকে বের হয়। অফিসে গিয়ে কাজ, আর কাজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এই পুরো সময়টুকু তার ভীষণ ব্যস্তভাবে কেটেছে। অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় আসার সুযোগ হয়নি। বন্ধুরা ওকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। ফ্লাইটে ওঠার আগে আহিল, আরফিন আর বাবা মার সঙ্গে ফোনে কথা বলে নেয় সে। সবার থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে বসে। সারাদিনের ক্লান্তি এখন তাকে পেয়েছে, তবে কাবু করা সহজ নয়। দু চোখের পাতা বন্ধ করে সিটের সাথে মাথা ঠেকে একটু আরাম করে বসে। সহজেই তার বাংলাদেশে আসতে ইচ্ছে করবে না, আবার এলেও সকলের মায়া কাটিয়ে যেতে ইচ্ছে করে না। একটু নড়েচড়ে সোজা হয়ে বসে। ফোনের গ্যালারিতে ক্যাথিনের ছবি দেখে আনমনে হাসে। পিচ্চিটা এখন কেমন আছে? দেখা যাবে সেও আহনাফের সাথে রাগ করে বসে আছে। আহনাফ দূরে কোথাও যাওয়ার আগে ক্যান্থিনকে পাশের বাসায় রেখে যায়। ওই বাড়িতে বিদেশি দম্পতি ৮ বছরের একটা ছোট্ট পরীর মতো মেয়ে আছে। সে ক্যান্থিনকে ভীষণ ভালোবাসে, আগলে রাখে। তাই আহনাফ ওর কাছে ক্যান্থিনকে নিশ্চিন্তে রাখতে পারে। অনেকক্ষণ গ্যালারিতে ঘাটাঘাটি করে এই ছবি সেই ছবি দেখে, কোনো কিছুতেই তার মন ভরছে না। ক্লান্তি অবসান এতক্ষণ দূর হওয়ার কথা, তবুও কেন মনে এত অস্থির হয়ে রয়েছে সে কিছুতেই বুঝতে পারছে না। মনে হচ্ছে সে কাউকে ভীষণ মিস করছে, ভীষণ। ঘুণে পোকার অত্যাচার দেখেনি এমন মানুষ বোধহয় বিরল। আবার না হতে পারে, কাঠের ওপর সে কি নিদারুণ অত্যাচার তার। আহনাফের এই মুহূর্তে মনে হচ্ছে একটা অদৃশ্য ঘুণে পোকা একটু একটু করে তার মস্তিষ্ক কুটকুট করে খাচ্ছে। কাকে সে মিস করছে সেটা তো জানে না,
এটা নিয়ে অবশ্য তার কোনো সমস্যা নেই, সবকিছু জানতে নেই। তা জানতে নেই তা কেন? মস্তিষ্ক তল্পিতল্পা নিয়ে বসে থাকবে? সে তো এই অত্যাচার নিতেই পারছে না। সে মন ও মস্তিষ্কে এই অসভ্য কষ্ট থেকে মুক্তি দিতে ধরেই নিল মা বাবাকে সে মিস করছে, নতুবা সেই ব্যক্তিকে শুধু তার মা। নিশ্চয় মায়ের জন্য মন এমন করছে। মাকে কি একটা ফোন করবে? কয়টা বাজে এখন? বাংলাদেশ থেকে ফিরে যে শুয়েছে, ঘুম তো আসেনি, শুধু উদ্ভট সব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। আলস্য ভঙ্গিতে বিছানা ছাড়ে। ঘুম ঠিকঠাক ভাবে না হওয়াতে মাথায় ঝিমঝিম করছে। জানালার কাছে এগিয়ে গিয়ে আলগোছে পর্দাটা সরায়। এক ফালি সোনালি রোদ্দুর এসে পড়ে জানালার কপাটে। আহনাব জানালার কাঁচগুলো খুলে ফেলে। মিষ্টি রোদ গায়ে মাখলে হয়তো ভালো লাগবে। সে হেলতে তুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। মাথায় পানি দেয়, তবে অস্থিরতা কমে না। এমন হলে তো এত স্ট্রং মানুষও অসুস্থ হয়ে পড়বে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে যায়। তোয়ালা দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে মায়ের নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার সাথে সাথে আমেনা বেগম ফোন রিসিভ করলেন। হয়তো ফোন তার হাতেই ছিল। তিনি ফোনের স্ক্রিনে ছেলের মুখটি দেখে আনন্দিত হলো। মাকে দেখে আহনাফের ভালো লাগে। সেই মিষ্টি হেসে জিজ্ঞেস করে, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ বাবু, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ, শুধু মাথাটা একটু ব্যথা করছে। সে কি, কখন থেকে? বাড়ি ফিরে একটু শুয়েছিলাম, ঘুম হচ্ছে না। আবার এত জার্নি করলাম, সম্ভবত এর জন্যই একটু আগে থেকে মাথা ব্যথাটা অনুভব করলাম। দেখেছিস, যেতে না যেতেই আরো অসুস্থ হয়ে গেছিস। কত করে বললাম আর কয়েকটা দিন থাক, শুননি না আমার কথা। এখন তোর টেক কেয়ার কে করবে বলতো? রিল্যাক্স আম্মাজান, একটু মাথা ব্যথা তো ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো। এছাড়াও ক্যান্থিনও তো আছে, সব সময় পাগলামি। বিড়াল করবে তোর দেখাশোনা? মায়ের রাগ দেখে আহানাফ হেসে ফেলে, বালিশে মাথা রেখে বলে, কি যে বলো? ক্যান্থিনও মানুষের চেয়ে কম নয়, অনেক ভালোবাসে আমায়, বুঝেছো? আমার এত বুঝে কাজ নেই। তুই মেডিসিন নে এক্ষুনি, পড়া, লিকারে চা খা, সব হবে। তুমি এত ব্যস্ত হয়েও না তো। বাড়ির সবাই কেমন আছে বলো? সবাই ভালো, কিন্তু তোকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। মন খারাপ করে না আমার সোনামা, আমি আবার আসবো। একটা কথা বলি, তুই অনুমতি নিচ্ছিস কেন? বল, না কি বলবি? খুব কষ্ট হচ্ছে বাবু। না, তুমি আসবে আমার কাছে, কিছুদিন থাকবে। আমেনা বেগম চুপ করে থাকে, নিষ্পলকভাবে দেখেন ছেলেকে। মৌনতা কাটিয়ে জিজ্ঞেস করেন, তোর কি মন খারাপ? মন খারাপ শব্দটি মনে মনে আঁকড়ে থাকে আহনাফের। তার কি সত্যি মন খারাপ? কাউকে মিস করলে কি মন খারাপ লাগে? হবে হয়তো। মায়ের সাথে কথা বলে শান্তি তো লাগছে, তবে কেন যেন মনে হচ্ছে মিস করা মানুষটি মা ব্যতীত অন্য কেউ। মাকে নিশ্চিন্তে রাখতে বলল। আরে না, তোমাকে আমার কাছে রাখতে ইচ্ছে করে তাই বললাম। তুমি বাবার সাথে কথা বলে রেখো। এখন আমি রাখছি কেমন? আচ্ছা, মনে করে মেডিসিন নিস কিন্তু, আর ফোন দিস রাতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফোন রেখে কিছুক্ষণ ঝিম মেরে শুয়ে থাকে আহনা। পরক্ষণে মনে পড়ে ক্যাথরিনের কথা। ফিরে এসে সে সাথে সাথে ক্যাথরিনকে বাড়ি নিয়ে এসেছিল। হাটেই তো ছিল। এখন কোথায় গেল? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে অবশেষে পাওয়া গেল সোফা চিপায়। আহনাব ধরতে গেলে দৌড়ে পালাচ্ছে। আহনাব দাঁড়িয়ে পড়ে, কোমরে হাত রেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর আবার কি হলো? রাগ করেছিস? ক্যাথিয়ন আবার মুখ ঘুরিয়ে নেয়। জীবজন্তুর কথা বলার ভাষা নেই, হয়তো আছে, তবে মানুষ জাতি সেই ভাষা বোধগম্য নয়। তবে ওদের চোখের ভাষা যা বলার, যা বোঝানো বুঝিয়ে দেয়। এই মুহূর্তে ক্যাথিনোর চোখের ভাষা বলছে সে ভীষণ অভিমান করেছে আহনাবের উপরে। আহনাব সরল হেসে সোফায় বসে বলে, তোর এত অভিমান আসে কোথায় থেকে রে? তোকে কি ওই বাড়িতে খেতে দেয়নি? বাড়ির কলিং বেলটা বেজে ওঠে তখন। আহনাব উঠে যায় দরজা খুলতে।
হলুদ গ্রাউন পরে পাশের ফ্ল্যাটে সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। সোনালি সিল্কি চুলগুলো ঘাড়ের ওপর ছড়ানো, চোখগুলো বাদামি, মুখে সব সময়কারের মতো মিষ্টি হাসি। দেখে মনে হচ্ছে হলুদ পরি একটা। ওর হাতে ছোট চায়ের ফ্লাস্ক আর 2 পিস স্যান্ডউইচ। মেয়েটির নাম হানি। সে সুন্দর করে হেসে স্পষ্ট ইংরেজিতে জিজ্ঞেস করে, কেমন আছো আঙ্কেল? উত্তরে আহনাফ হেসে ইংরেজিতে বলে, আলহামদুলিল্লাহ ভালো মামনি। তুমি কেমন আছো? ভালো। মা তোমার জন্য খাবারগুলো পাঠিয়েছে। আহনাফ ওর হাত থেকে খাবারগুলো নিয়ে বলে, ভিতরে আসো। হানিকে নিয়ে ভিতরে যায়। ক্যাথিনও দৌড়ে আসে হানিকে দেখে। হানি ওকে কোলে নিয়ে আদর করে। আহনাফ অবাক হওয়ার ভান ধরে বলে, বাপরে ক্যাথি, দেখছিস হানি ভক্ত হয়ে গেছে। হানি হেসে বলে, জানো আঙ্কেল, ক্যাথি তোমার ওর ভীষণ রাগ করেছে। আহনাফ ফ্লাক্স থেকে কাপে চা ঢালে, এক চুমুক দিয়ে বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, আমার কাছে আসছে না। তুমি এত দেরি করলে কেন এবার? অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই লেট। হানি আঁকড়ে ওঠে। ছোট্ট মানুষ তাই সবকিছুতেই বেশি ভয় পায়। আহনাফ আশ্বস্ত হয়ে বলে, এখন সে সুস্থ এবং ভালো আছে। গ্যাঞ্জাম পার্টি সকলে এখন যে যার পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। সকলেই ভালো একটা রেজাল্ট চাই। সারা বছর বালরুনেপনা করলেও পরীক্ষার সময় সব সিরিয়াসনেস এসে প্রত্যেকের মাঝে ভর করে। যদিও অর্ষা এবং আহিল এর ব্যতিক্রম। ওদের সিট পাশাপাশি পড়লেও আশঙ্কা থেকেই যায়, যদি কড়া গার্ড পড়ে তাহলে তো সারে সর্বনাশ হয়ে যাবে। এজন্য পাশের মার্ক তুলতে যতটুকু না পারলেও নয়, ততটুকুই পড়া নিজেদের আয়ত্তে নিয়ে যাচ্ছে বাকিরা। অর্ষার চিন্তা ভাবনা অবশ্য আরেকটু ভিন্ন। তার শুধু পাস নয়, অবশ্যই ভালো একটা রেজাল্ট চাই। একমাত্র ভালো রেজাল্ট, ভালো একটা চাকরি পাবে, তাতেই মুক্তি, স্বাধীন একটা জীবন দিতে। তাই সে পুরোদমে পড়াশোনাগুলো কমপ্লিট করেছে। মাঝে মাঝে আমেনা বেগম আহিল এবং অর্ষার রুমে গিয়ে খোঁজ খবর নিচ্ছে। রেনু সময় মতো নাস্তা, চা, পানি এগুলো ঘরেই দিয়ে যাচ্ছে। পরীক্ষার সময় ঘনিয়ে আসে। প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও প্রচুর নার্ভাসনেস কাজ করছে অর্ষার। এটা তো নতুন নয়, প্রতিবারই বোর্ড পরীক্ষার সময় তার এমন অনুভূতি হয়। নার্ভাস থাকলেও প্রথম পরীক্ষাটা বেশ ভালো হয় গ্যাঞ্জাম পার্টির। এক্সাম শেষ হল থেকে বের হয়ে আশিক তো শার্টের কলার উঁচিয়ে বলে, মামা যা পরীক্ষা দিয়েছি এবার বুঝলি আমারে আর ঠেকায় কে? অর্ষা চোখগুলো বড় বড় করে জিজ্ঞেস করে, গোল্ডেন আসবে তো? আশিক মুখ ঝামটা মেরে ধমকে সুরে বলে, আমি অর্ষা নাকি? আমি আশিক। গোল্ডেন ওপরে কি আরো ভালো রেজাল্ট আছে? জানতে চাইল লামিয়া। আশিক বলল, নিচে আছে। আমি বলতে চাচ্ছি পরীক্ষা ভালো দিচ্ছি, আমার পাশ কেউ আটকাতে পারবে না। জুই ধুম করে ওর পিঠে একটা কিল বসিয়ে বলল, ধুর আজইরা। আশিক মিথ্যে চোখ রাঙিয়ে বলল, দেখ জুই, তোর কুই কুই আমি সহ্য করছি, কিন্তু এখন করব না। অন্য গার্লফ্রেন্ড আমারে টাচ করুক এটা আমার পছন্দ না, বুঝেছিস? জুই তো উত্তরে মুখে কিছু বলল না, তবে উড়াদুরা আরো কয়েকটা কিল ঘুষি পিঠে বসিয়ে দিল। অর্ষা জুইকে থামিয়ে বলল, আহা বেচারা আর মারিস না। আশিক কাঁদো কাঁদো হয়ে বলল, একমাত্র তুই আমাদের ছেলেদের কষ্ট বুঝিস অর্ষা। লাভ ইউ দোস্ত। আশিকের এই কথা আহিল হেসে বলল, কি বললি? অর্ষা আমাদের কষ্ট বুঝে? হাসালো। আহিলের মুখের কথা মুখে রয়ে গেল। শেষ হওয়ার পূর্বে অর্ষা হাতে কয়েক ঘা ওর পড়ল। ব্যথা নাক মুখ কুঁচকে ফেলে সে। দিদার মিটিমিটি করে হেসে বলে, কেন যে মামু সব জায়গায় মুখ খুলতে যাও?